মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। সরকারি হাসপাতালে ওনারা সর্বত্র বিরাজমান, কখনো আত্মীয় সেজে কখনো না সেজেই তাদের অবাধ যাতায়াত। মেডিকেলে শিশু চুরির পর এবার নজরে সরকারি হাসপাতালের আয়ারাজ, কখনো ইচ্ছে মতো টাকার দাবি, কখনো রীতিমতো জুলুম। বারবার এই তথাকথিত আয়াদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। প্রয়োজন হোক কিংবা না হোক তাদের দ্বারস্থ আপনাকে হতেই হবে, অথচ কাগজপত্রে কোথাও তারা নেই। এমনকি হাসপাতালে তাদের উপস্থিতিও সম্পূর্ণ বেআইনি। এই বহিরাগতদের অবাধ আনাগোনায় বারবার বিঘ্নিত হয় সরকারি হাসপাতালের নিরাপত্তা। রাজ্যের বিভিন্ন হাসপাতালে আয়া দৌরাত্মের ছবি এই অনুষ্ঠানে আমরা তুলে ধরব। পাশাপাশি দেখাবো কিভাবে দীর্ঘদিন ধরে নকল গর্ভের নাটক ফেঁদে তারপর মেডিকেল কলেজ থেকে শিশু চুরি করেছিলেন চিন্ময় বেজ। কিভাবে, কোন সামাজিক চাপে এক কন্যা সন্তান থাকার পরও শুধু একটি পুত্র সন্তান পেতে এই অপরাধ করলেন তিনি। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো মেডিকেলে শিশু চুরির পর আয়া নিয়ন্ত্রণে পদক্ষেপের সিদ্ধান্ত নবান্নের বৈঠকে। কলকাতা মেডিকেল কলেজের ঘটনায় চুরি যাওয়া শিশু উদ্ধার হয়েছে, কিন্তু বেআব্রু হয়ে গিয়েছে সরকারি হাসপাতালের নিরাপত্তা। এই পরিস্থিতিতে মেডিকেল কলেজ হাসপাতালে আয়া রাজের ওপর নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ। আয়াদের কোনো সরকারি স্বীকৃতি নেই, কিন্তু হাসপাতালগুলির ওয়ার্ডে ওয়ার্ডে চলে তাদেরই রাজত্ব। রোগীর আত্মীয় সেজে আয়ারাই ঘুরে বেড়ায় হাসপাতাল জুড়ে। এর ব্যতিক্রম নয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালও। নজরদারিতে ফাঁক থাকার কথা কবুল করে নির্মল মাঝি জানিয়েছেন এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের প্রতিটি মেডিকেল কলেজে রোগীর জন্য কোনো আয়া রাখা নিষেধ ছিল। তার মধ্যেও ফাঁক ফোকর দিয়ে অনেকে আত্মীয় সেজে আয়ারা ডিউটি করার চেষ্টা করছিল এবং মাঝে মধ্যে বিক্ষোভ দেখাচ্ছিল। রোগীদের প্রত্যেকের একটা আইডেন্টিটি কার্ড থাকবে গলায় ঝোলানো, এবং সঙ্গে তার আত্মীয় মানে রক্ত সম্পর্কিত আত্মীয়, দিদি, বোন, কাকিমা, জেঠিমা, পিসিমা, দিদিমা ছাড়া আমরা অন্য কাউকে অ্যালাউ করবো না, এবং তাদের ফটো আইডেন্টিটি কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড দেখে সেটা আমরা ঠিক করব। তবে সরকারি হাসপাতালগুলিতে আয়া দৌরাত্ম নতুন কিছু নয়। এর আগেও বারবার সামনে এসেছে সেবার নামে আয়াদের জুলুমবাজির অভিযোগ। এখানে মানে জবরদখল টাইপের জোর প্রেসার দিয়ে আয়াটাকে রাখতেই হবে, এটা মাস্ট। যারা ডে লেবার তাদেরকেও ভাতের চাল বিক্রি করে এনে আয়াকে টাকাটা মেটাতে হবে। পুলিশপত্র দেয় না, ঘুমায়। কত করে নিতে টাকা? পার্টি 300 টাকা। জমক বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, 301 টাকা চাইলো। আমি বলি এখন তো আমার কাছে এত পয়সা নেই। বললো তাহলে পেশেন্টকে বের করে দিচ্ছি। এখানেই শেষ নয়, কখনো কখনো মাত্রা ছাড়ায় আয়াদের দৌরাত্ম। কলকাতা মেডিকেল কলেজে এসে এমনই অভিজ্ঞতা হয়েছে ধুলাগড়ের এই যুবকের। বলছে দে 301 টাকা দে, 6 জন আছে। তারপরে বলছে দাঁড়া বাইরে একটুখানি ডেড বডি বেরুক। এগুলো হয়রানি করার লোককে। সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও। বুধবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। সূত্রের খবর, আয়াদের জন্য পরিচয়পত্র চালু করা যায় কিনা তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। শিশু চুরি কাণ্ডের জেরে মঙ্গলবার মেডিকেল কলেজে ভাঙচুর চালানো হয়। এর প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। যারা গতকালও যদি মেডিকেল কলেজে যারা কিছু করেছে, we will ensure that the new law which has been passed, they are prosecuted under that. মঙ্গলবার শিশু চুরিতে সন্দেহভাজনের ছবি লাগাতার সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়। সন্ধ্যে থেকে লাগাতার তা দেখাতে থাকে এবিপি আনন্দ। রাতে ধরা পড়ে অভিযুক্ত। সুমন ভরাই ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তীকে দিয়ে শুরু করব, প্রাক্তন সুপার মেডিকেল কলেজ। ডক্টর চক্রবর্তী, এই মুহূর্তে যদি হাসপাতালের সিস্টেম আমরা দেখি, কোথাও কাগজে কলমে আয়া বলে কেউ নেই। এসএসকেএমে অনুব্রতী বলে যে বিষয়টা আছে, কোথাও কি আপনার মনে হয় যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি কাগজে কলমে থাকতো তাহলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ? আর নেই বলে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমি একটু দর্শকদের মনে করিয়ে দেব যে 1 নভেম্বর 2001 সরকারি হাসপাতালে আয়াদের ঢোকা নিষিদ্ধ হলো, কিন্তু বিতর্ক এখানে থেমে থাকেনি। তার 18 দিন পরে 19 তারিখ উডবার্ন ওয়ার্ড এসএসকেএমে, সেখানে মানসী মজুমদার রোগীর নাম, তার আত্মীয় স্বজনদের আয়ারা তারা মিলিত হয়ে প্রহার করে, টাকা পয়সা না দেয়া ইত্যাদি কারণে এই অভিযোগ ওঠে। বারবার আয়াদের নিয়ে বিতর্ক হয়েছে। আমি ডক্টর চক্রবর্তীর কাছে আবার আরেকবার জিজ্ঞেস করব যে কাগজে কলমে না থাকা একটা গোষ্ঠীকে আপনি নিয়ন্ত্রণ করবেন কি করে? কোথাও এসএসকেএম এর মতো অনুব্রতী মডেলটা কি ফিরিয়ে আনার কথা ভাবা যায়? ওটাই করতে হবে। তার কারণ হচ্ছে যে এককালে আপনারা জানেন যে আয়া সিস্টেম চালু ছিল,
সরকারিভাবে, অর্থাৎ নির্দিষ্ট কিছু আয়া কাজ করতেন। তাদের সুপারভাইজ করবার জন্য ছিলেন ওয়ার্ড মাস্টার। ওয়ার্ড মাস্টার তাদের ডিউটি রোস্টার করতেন এবং তারা যে টাকা নিতেন সেটা কিন্তু ওয়ার্ড মাস্টারের অফিসে জমা পড়তো, তারা একটা রসিদ পেতেন এবং যারা রিইম্বার্সমেন্ট পান তারা সেই রসিদটাও জমা দিতে পারতেন রিইম্বার্সমেন্টের জন্য। কিন্তু তারপরে যেটা আপনি একটু আগেই বললেন যে একটা খুব বিচ্ছিরি ঘটনা ঘটেছিল, এই ইডেন হাসপাতালেই প্রথম হয় সেটা, এবং তার ফলে তখন স্থির হয়, তারপরে হচ্ছে পিজি হাসপাতালে হলো ইত্যাদি ইত্যাদি, এবং তখন স্থির হয় যে আয়া রাখা যাবে না, তার বদলে বাড়ির লোককে পারমিশন দেওয়া হলো যে একজন করে বাড়ির লোক থাকবেন। কিন্তু বাস্তবটা কি দাঁড়ালো? বাস্তব হচ্ছে রুগী যখন আসছেন তার সঙ্গে বাড়ির লোক কোন একজন ভদ্রমহিলা, মানে আমি ইডেনের কথা বলছি গাইনি ডিপার্টমেন্টে, তাহলে একজন বাড়ির কোনো ভদ্র মহিলাকে আসতে হয় এবং সবসময় সবার পক্ষে সেটা সম্ভব হয়ে উঠছিল না। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক, এই যে আয়া যারা ছিলেন তারা কিন্তু বেসিক কিছু কাজ করতেন, অর্থাৎ পেশেন্টকে টয়লেটে নিয়ে যাওয়া, প্রয়োজনে বেড প্যান দেওয়া, বেড প্যান পরিষ্কার করা, স্নানটা করিয়ে দেওয়া, এই ধরনের যে বেসিক ব্যাপারগুলো সেগুলো এই আয়ারা করতেন। এবার সবার বাড়ির লোকের পক্ষে সেই কাজগুলো করা সম্ভব হতো না। যেমন আয়ারা আরেকটা কাজ করেন, এবং হাসপাতালে 24 ঘন্টা বা 12 ঘন্টা থাকার মতো অনেক পরিবারেই এখন নিউক্লিয়ার ফ্যামিলি, ফলে সেটা একটা অসুবিধা, সেটা একটা বাস্তব। আর তার সঙ্গে আয়ারা যেহেতু এই একই হাসপাতালে বহুদিন ধরে থাকছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট কোনটা কোথায় ইত্যাদি ইত্যাদি তাঁরা জানেন। এবং দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে হাসপাতালগুলোতে আমাদের গ্রুপ ডি স্টাফ যাদের এই কাজগুলো করবার কথা তার সংখ্যা খুব কম। যত দিন গেছে গ্র্যাজুয়ালি আরো কমে আসছে, লোকে রিটায়ার করছেন, কেউ হয়তো মারাও গেছে, বিপুল ভ্যাকেন্সি। এই বিপুল ভ্যাকেন্সির ফলে এই যে কাজগুলো এই করবার লোক নেই, এই কাজগুলো আয়াদের দিয়ে হতো। কিন্তু যে মুহূর্তে আমার আয়া অফ হয়ে গেল, বাড়ির লোক তাঁরা এটা করতে পারবেন না, রোগীর পরিচর্যাটাও করতে পারবেন না। এই জায়গায় বকলমে সেই আয়ারাই ফিরে এলেন। এককালে যখন আমি মেডিকেলের MSVP ছিলাম মেডিকেল কলেজে, সেই সময় আমরা কিছু চেষ্টা করেছিলাম, কিন্তু তখন পেশেন্ট আমাকে বলছে যে আপনি ওকে বলছেন বেরিয়ে যেতে, উনি তো আমার মাসি। ঠিক, এখন কে কার মাসি, আজকেও নির্মল মাঝি বলছেন যে আমরা রক্তের সম্পর্ক ছাড়া, রক্তের সম্পর্ক আছে না নেই, মাসি কাকি সে উদ্ধার করবে কে? সচিত্র পরিচয়পত্র আমি বুঝি, হ্যাঁ, যে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আমি বলছি রক্তের সম্পর্ক রোগীর কথাই আমার শেষ কথা হিসেবে ধরতে হবে। এটা হচ্ছে একটা দিক। একদম। আমি আবার আসবো, আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে এই হাসপাতাল কাঠামোতে কোথায় আয়ারা ফিট ইন করছে, অথবা তারা এতটা অপরিহার্য কেন। এই প্রশ্নের পাশাপাশি জেলা থেকে নানা অংশ থেকে গোটা দিন ধরে আমাদের কাছে অভিযোগ এসেছে আয়া দৌরাত্মের, আয়া রাজের। কোথাও অতিরিক্ত টাকা চাওয়া, কোথাও আবার টাকা না দেয়াতে সদ্যজাতকে ছুঁড়ে ফেরার হুমকি। এরকম অমানবিক পরিস্থিতির শিকারও হতে হচ্ছে অনেক সময় রোগীকে কিংবা তাদের আত্মীয়দের। দেখুন, সরকারি খাতায় ওদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু ওরা আছেন। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রমরমিয়ে চলছে আয়া রাজ। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই ছবি, অভিযোগ ভুরি ভুরি। 50 টাকা কি 100 টাকা যখন দিতে গেল তখন বলেন না হতে হবে না, কত 500-700 দিতে হবে, এইরকম তারা চাপ দেয়। না দিবা পর্যন্ত ছেলের হচ্ছে মুখ দেখাইবেন, তারা ভিতরে রেখে দেয়। ছেলের মুখ দেখার জন্য তাহলে আপনাকে কত টাকা দিতে হলো? ওই তো চলে গেল ধরেন না 1400 টাকা। কখনো পোশাক বদলানোর নাম করে, কখনো বেড থেকে নামানোর নাম করে। অভিযোগ নানা ছুতো এভাবেই রোগীর আত্মীয়দের কাছ থেকে জোর করে টাকা আদায় করেন আয়ারা। যে কোনো হাসপাতালের প্রসূতি বিভাগ ওদের যেন স্বর্গরাজ্য। আমার বলে 200 টাকা দিতে হবে, আমরা 200 টাকা পাবো না, 100 টাকা। আমাকে বলছে আপনার পেশেন্টকে সব সুস্থ করেছি নানা রকম বলছে। নিয়ে আমি 100 টাকা যখন দিলাম তখন আমার কাছ থেকে ছুঁড়ে ফেলে দিল টাকাটা। শুধু নোট ছুঁড়ে ফেলে দেওয়াই নয়, দাবি মতো টাকা না পেয়ে সদ্যজাতকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে বহরমপুরের মাতৃসদন হাসপাতালে। বাচ্চা হওয়ার জন্য বলছে 500 টাকা লাগবে আয়ারে। আচ্ছা, তারপরে ওকে 2300 টাকা দিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ছুটি হয়েছে আজকে, নিয়ে যাওয়ার লেগে বাইরে দাঁড়িয়ে আছে, ওরা নিয়ে চলে আসছে, জোর করে কেড়ে নিয়ে আবার ফেলে দিতে বলছে আবার 100 টাকা লাগবে আয়ারে। অভিযোগ কখনো কখনো সেবা পাওয়ার বদলে রোগীর কপালে চোটে আয়ার নির্মম অত্যাচার। টাকাটাই জোর করে মানে আয়ার আলে, ধরো একটা স্যালাইন চলছে বন্ধ হয়ে গেছে, সেটা ডাকলে এই যাচ্ছি, কখন যে যাবে তাদের। অনেক সময় টাকা দিয়েও চোটে দুর্ভোগ। কাজটা কিছুই করে না, ওই একটুখানি গামছা নিয়ে এসে মুছিয়ে দিল,
কিংবা আপনি যদি দেখেন যে গায়ের কাপড়টা টেনে দিল, আর হয়তো পিচ্ছা পায়খানার জন্য যদি যাই বাথরুমে একটু হয়তো ধরে নিয়ে গেল, তো আপনাকে ডেকে নিতে হবে, অথচ বাড়ির লোকও আছে, অথচ আয়াকে পয়সা দিতে হচ্ছে। গত বছরের ডিসেম্বরে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে এক আয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এক প্রসূতির পরিবার দাবি করে প্রসবের পর দাবি মতো টাকা না পেয়ে প্রসবদ্বারে 3 জায়গায় কেটে তারপর তুলো ও গজ ভরে সেলাই করে দেন আয়া। তার জেরে তরুণীর গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। কিন্তু এত দাপট আয়াদের? রোগীদের আত্মীয়দের একটা বড় অংশেরই অভিযোগ মাথায় হাত থাকার কারণেই আয়াদের একাংশ আজ এতটা বেপরোয়া। বাড়ির লোক থাকতে দিচ্ছে না তো, ওদের আয়া রয়েছে, আয়াকে দিতে হয় টাকা। যদি বাড়ির লোক থাকতে চাইলে তাই চাইলেও ওরা রাখবে না, ওদের ইউনিয়ন আছে। কি বলছে ওরা বলছে বাড়ির লোককে রাখা যাবে না, আমরাই দেখভাল করব। সরকারি হাসপাতালে আয়া নিয়োগের জন্য কোথাও আবার রীতিমতো এজেন্সি খোলা হয়েছে। ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা কে দেয় মাসে? আমাদের যে কোম্পানি, এটা তো কন্ট্রাক্টরের আন্ডারে ঢুকেছে, উনি দেন। এই আয়া রাজের দিকে এবার নজর সরকারের। এবিপি আনন্দ। আমি ভাস্বতী মুখোপাধ্যায়ের কাছে আসবো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নার্সদের একটি সংগঠন নার্স ইউনিটির। আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কেন একটা হাসপাতালের সিস্টেমে আয়ারা এতটা জরুরি হয়ে পড়েছেন? আদৌ কি তাদের থাকাটা অত্যন্ত জরুরি? আমি বলছি নার্স বা গ্রুপ ডি কাগজে কলমে যেভাবে দেখানো হচ্ছে, তারা যথেষ্ট পরিমাণে যদি থাকতেন সেক্ষেত্রে আয়াদের বাদ দিয়ে সিস্টেম চলতে পারে? না, আয়া সরকারি হাসপাতালই হোক আর বেসরকারি হাসপাতালই হোক, আয়া কিন্তু একটা জরুরি ক্যাডার। আয়া থাকবে। আয়া যদি একটা আগে যিনি উনি যেরকম বললেন যে আগে যেরকম হতো যে একটা দরখাস্ত করবে, কোথায় কে ডিউটি করবে সেটার একটা কন্ট্রোল ওয়ার্ড মাস্টার জানেন, তাহলে কি হয় সেই আয়াকে আমরাও কিছুটা বলতে পারি, তুমি কেন চলে গেছো, তুমি কেন। না সেটা হলো, কিন্তু আপনি ধরছেন কেন যে আয়া থাকবে? আমি বলছি আমি বলছি আপনাকে কাগজে কলমে হসপিটালের সিস্টেম যদি থাকে যে নার্স এবং গ্রুপ ডি স্টাফ তারা যদি যথেষ্ট পরিমাণে যথেষ্ট সংখ্যায় যা থাকা উচিত সেই রেশিওতে থাকেন, এবং তার থেকেও বড় কথা যেটা অসংখ্য রোগীর অভিযোগ, তারা যদি নিজেদের কাজটা দায়িত্বের সঙ্গে নিখুঁতভাবে করেন, তাহলে আয়া কোথায় ফিট ইন করে? না, আয়া হচ্ছে যে আমাদের যখন নার্স যদি যেটা দেখালেন এক্ষুনি, এবং আমরা নার্সেস ইউনিটি যেটা নিয়ে লড়াই করছি সারাক্ষণ, যে আইএনসি রেকমেন্ডেশন অনুযায়ী 3:1 এবং স্পেশাল ইউনিটে 1:1, লেবার টেবিলে একটা লেবার টেবিলে 1:1, তাহলে এই যদি কোনোদিন হয় তখন আয়া কতটা লাগবে সেটা তখন বিচার্য বিষয়, হয়তো অতটা জরুরি নয়। কিন্তু এই যেমন কলকাতাতে লোকের অভাব, সেই জন্য তার বাড়ির লোক নেই, সেক্ষেত্রে একজন আয়া থাকলো। আমি যদি এখন দর্শকদের বলি যে আমি একটু আপনার কথাটা একটু ভেঙে বলি, সেটা হচ্ছে 3 জন রোগী পিছু একজন নার্স, অথবা আইসিইউতে একজন রোগী পিছু একজন, লেবার টেবিলে একজন রোগী পিছু একজন নার্স। এ তো অসম্ভব রেশিও। হ্যাঁ, তাহলে যদি অসম্ভব রেশিও মানে আমি বলছি এই স্বপ্ন কোন সরকারি হাসপাতালে যাদের অভিজ্ঞতা আছে তারা দেখবেন। হলো না 3:1 হলো না, সে জায়গায় 6:1 হোক, অন্তত চেষ্টাটা শুরু হোক। এইটা আমাদের তো সবসময় ভালোটাই ভাবতে হবে। আমাদের এত পড়াশোনা বেড়েছে, এত কিছু হয়েছে, এবার হলো মাসি আয়া বা এরা যারা থাকবে, যদি একটা নার্সের অনেক কাজে হেল্পের জন্য আমার একজন হেল্পিং হ্যান্ড লাগে, এই আয়া যদি প্রশিক্ষিত আয়া হয়, মিনিমাম একটা আমাকে হেল্প করবে বিজ্ঞানসম্মত ভাবে, একটা যদি আয়া হয়। আমি এইখানে আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এই কাঠামোতে আয়া মাসিরা অপরিহার্য। আমার পরের প্রশ্ন আপনাদের কাছে যে তাহলে কি আপনিও মনে করছেন যেটা যদি কাগজে কলমে থাকে তাদের নিয়ন্ত্রণ করা যাবে? হ্যাঁ, 100 বার। তাদেরকে একটা নজরদারি থাকা দরকার। যেমন ও যদি ঠিকমতো কাজ না করে, আমি ওয়ার্ড মাস্টারকে ব্যাপারটা জানাতে পারি যে আপনি ওকে চেঞ্জ করে অন্য কাউকে দিন, বা আমিও কিছুটা শাসন করতে পারি, তুমি একটার বেশি দুটো করছো বোধহয়, করবে না, তুমি বেরিয়ে যাচ্ছ কেন, তুমি ওইটা করলে না কেন। এই রোগীর আত্মীয় সেজে আনার এই নাটক বন্ধ হোক, এবং কাগজে কলমে একেবারে রোগীর বাড়ির লোক, রোগীর বাড়ির লোক হিসেবে থাকছে, কিন্তু সে আয়া, এবার তাকে তো আমি কিছু বলতে পারছি না। সে যদি চলে যায়, বাড়ির লোক বলবে আপনার জন্য চলে গেছে, তাহলে আপনি লোক দিন, সেটা আমি পারবো না। ঠিক ঠিক ঠিক। আমি দ্রুত একবার দেখাবো যে এই যে অসম রেশিওর কথা আমরা বারবার বলছি, কেন এই সিস্টেমে আয়া নির্ভরতা ক্রমশ বাড়ছে। দেখুন, ভয় দেখাচ্ছে, বলতেছে মাসি না লাগলে হবে না। সরকারি হাসপাতালগুলিতে আয়াদের এই রমরমা কেন? নেপথ্য কারণ হিসেবে অনেকেই বলছেন সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক নার্সের অভাবই আয়াদের রমরমার মূল কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী 3 রোগী পিছু 2 জন নার্স থাকার কথা, কিন্তু পরিসংখ্যান বলছে এ রাজ্যে 100 জন রোগী পিছু নার্সের সংখ্যা মাত্র 5। কোথাও কোথাও তো নার্সদের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ ওঠে। আবার বহু সরকারি হাসপাতালেই গ্রুপ ডির পদ খালি।
তাই শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই রোগীর দেখভালের জন্য আয়া রাখতে বাধ্য হয় পরিবার। বহু ক্ষেত্রে ভয়ানক অভিজ্ঞতার সাক্ষীও হতে হয় রোগীর পরিবারদের। টাকা না দিলে বলবো না, এরকম ভাবে মানে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এরকম বলবে না, মানে জোর জুলুম দিতেই হবে এরকম করছে। মাসি বলে মানে পয়সা করে বেশি দিলে একটু মানে ট্রিটমেন্টটা ভালো করে আপনাকে তো এখানে ঢুকতে দেয় না, আঁকতে দেয় না, কাজে আমরা তো থাকবো এখানে। বাড়ির লোক থাকতে দেয় না, বাড়ির লোককে দেখতে দেয় না, জোর জুলুম করে, গেটের থেকে কুকুরের মতন তারা করে আর বলে টাকা দাও টাকা দাও। ওয়ার্ডের মধ্যে আয়াদের মৌরসিপাট্টা চললেও তাদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই হাসপাতালগুলির। উত্তরবঙ্গের একটি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ তো স্পষ্ট জানালো তারা জানেই না তাদের হাসপাতালে কতজন আয়া রয়েছেন। আয়া মাসি আছে একটু, বেশি কিছু আমরা বলবো না। না 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 ওটা বলা না। আয়ার রাজ থেকে মুক্তি পেতে রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে চালু আছে অনুব্রতি প্রকল্প। অনুব্রতিদের জীবনপঞ্জি জমা থাকে হাসপাতালের কাছে। অনুব্রতি পেতে হলে লিখিত আবেদন করতে হয়। নিয়ম অনুযায়ী রোগী পিছু একজনই অনুব্রতি পাওয়া যায়। কোনো অনুব্রতির বিরুদ্ধে অভিযোগ উঠলে সহজেই তার সম্পর্কে তথ্য পাওয়া যায়। রোগীর পরিজনদের বক্তব্য, অনুব্রতি হন বা আয়া, যারাই হাসপাতালে থাকুন তারা যেন সেবার কাজেই নিয়োজিত থাকেন, জুলুমবাজিতে নয়। আর সেজন্যই এখন আয়াদের দিকে নজর সরকারের। নিমাই পান্ডা, রাজা চট্টোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি অভিজিৎ মিত্রের কাছে আসবো। অভিজিৎ দা, আইসিএসসি থেকে সিবিএসসি প্রতি বছর যে ছবিটা থাকে রেজাল্টের দিন, সেটা হচ্ছে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে। এই ছবিটা 2017 এক পাশে রাখুন, আরেক পাশে রাখুন যে আমরা বারবার শিশু পাচার চক্র নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, বারবার আমরা দেখছি যে পুত্র সন্তান অর্থমূল্যে কন্যা সন্তানের দ্বিগুণ বা তিনগুণ, এবং কারা কিনছেন তারা কোনো প্রত্যন্ত গ্রামের মানুষ নন, একেবারে অনাবাসী দম্পতি, তথাকথিত আলোকপ্রাপ্ত, তারা আমেরিকায় থাকেন, তারা ফ্রান্সে থাকেন, সিঙ্গাপুরে থাকেন। আমি বলছি এই ছবিটা পাশাপাশি যে চিন্ময়ী শিশু চুরি করেছেন, এখনো পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে, শাশুড়ির গঞ্জনা শুনতে হয়েছিল, সামাজিক চাপ ভয়ঙ্করভাবে, যে একটি 8 বছরের মেয়ে আছে কিন্তু সেটা যথেষ্ট নয়, পুত্র সন্তান দিতে হবে। মানে কোথাও আমরা সেই পুত্রাত্মে ক্রিয়াতে ভার্যাতে চলে যাচ্ছি, সেটাই তো রয়ে গেছে। এবং অসম্ভব রকমের প্যাথেটিক, যে তার মানে ওই বধূটির উপরে চাপ, কন্যা সন্তান হলে হবে না, এটি পুত্র, এবং এত চাপ যে সে এই ধরনের কাজও পিছপা নয়, যাতে করে সে তার নিজেরটাকে বাঁচাতে পারে। তাহলে আমরা যে এত এম্পাওয়ারমেন্ট বলে বেড়াই, এত ফেমিনিজমের চর্চা, অর্থাৎ কিন্তু রাইট ইনসাইড দ্য ফ্যামিলি অ্যাবসলিউটলি পাওয়ারলেস। এবং সেই পাওয়ারের ক্ষেত্রে কিন্তু স্বামীও পাশে এসে নিশ্চয়ই দাঁড়ায় না, ঠিক, যে কারণে অসম্ভব রকমের অসহায়। যে চুরি করেছে সেটা নিশ্চয়ই একদম, কিন্তু যে প্রেশার, তাতে তো আই উইল কনসিডার দ্য সোসাইটি, দ্য ফ্যামিলি ইজ ক্রিমিনাল, গ্রেটার ক্রিমিনাল দেন দ্য গার্ল, ঠিক, অ্যাবসলিউটলি। এবং টোটাল একটা আন্দোলন হওয়ার প্রয়োজন মহিলাদের, যে এইটা কবে যাবে। ঠিক ঠিক ঠিক। আমি একদম অনুত্তমা ম্যান্ডেন রিয়েলিটি নেমে আসি, যে জায়ের একটি ছেলে আছে, চিন্ময়ীর মেয়ে, জায়ের ছেলে আছে, শাশুড়ি চাপ দিচ্ছে ছেলে চাই। খুব দুর্ভাগ্যের যে এই চিন্ময়ী বেজের একটি মিসক্যারেজ হয়, সেখানে স্বাস্থ্যকর্মী, তার আগে স্বাস্থ্যকর্মীর সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে যখন চিন্ময়ী যেতেন, বারবার বলতেন যে আমার কিন্তু এবার ছেলে হবে, আমার কিন্তু এবার ছেলে হবে। মানে কোথাও শয়নে স্বপনে এই বিষয়টা কাজ করেছে যে পুত্র সন্তানের জন্ম দিতে হবে। একদম একদম সুমন, তার কারণ যেটা অভিজিৎদা বলছিলেন, আমি অভিজিৎদার কথা সূত্র ধরে বলবো, এখনো অবধি যেটুকু তথ্য আমরা পাচ্ছি, আসলে কিন্তু মাতৃত্বের মধ্যে একটা শ্রেণী বিভাজন ঘটে যায়। যখন সে পুত্রের জননী হয় তখন তার সোশ্যাল ক্লাস আলাদা, সে যখন কন্যার জননী হয় তখন তার সোশ্যাল ক্লাস আলাদা। এবং আমি তোমাকে বলছি সুমন, এরকমও বহু উদাহরণ আমরা পাই যেখানে আয়ারাও বকশিস দাবি করেন, ছেলে হলে একরকম, মেয়ে হলে আরেক রকম। সুতরাং সেখান থেকে কিন্তু আমাদের সমাজ সবসময় যে চোখে আঙুল দিয়ে তোমার কেন ছেলে হচ্ছে না বলে দেখিয়ে দেবে তা নয়, তার পরিপার্শ্বটা এমন হয়ে যায় যেখানে কিন্তু একজন মায়ের কাছে আর আমার সন্তান লাভের অভিষ্টটা বড় হয় না, আমার সাফল্য ব্যর্থতার একটা স্কোর কার্ড তৈরি হয়ে যায়, যেখানে আমি কোন
জেন্ডারের সন্তান জন্ম দিলাম তার উপর কিন্তু তার মাতৃত্বের একটা পরীক্ষা যেন দাঁড়িয়ে আছে। তাহলে কোথাও এখানে আরেকটা জায়গা যেটা তার নিজস্ব সামাজিক সম্মানটা পুরোটা নির্ভর করে থাকে আর কিছু নেই। এবং আরো যেটা খুব উল্লেখযোগ্য, তুমি দেখো যদি সত্যি সে খুব শিশুর প্রতি আকৃষ্ট হতো, বাচ্চা চাইতো, তাহলে কিন্তু এখানে বাচ্চার প্রাণ সংশয় হতে পারতো। সে কিন্তু জন্মের ঠিক পরবর্তী মুহূর্তে মায়ের থেকে আলাদা, সে কিন্তু তার ইমিডিয়েট যত্নটা পাচ্ছে না। তাহলে আমি আসলে বাচ্চা চাই নাকি আমি বাচ্চার মারফত মা হিসেবে একটি নির্দিষ্ট প্রমোশন চাই? এই প্রমোশন যদি আমি চাইছি হয়, তাহলে সেইটার চারপাশে যেটা অভিজিৎদা বলছিলেন, কি পরিপার্শ্ব রয়েছে, কি সমাজ রয়েছে যা আমাকে ওই পার্টিকুলার পজিশনে না নিয়ে গেলে ভালোভাবে এক মুহূর্তের জন্য তার উল্টোটা ভাবো যে ওনার মিসক্যারেজ হয়নি এবং পুত্র নয়, একটা সুস্থ কন্যা সন্তান তার হলো। ঠিক তাই। এবং আমরা কত সময় দেখতে পাই যে যেখানে আমরা দেখছি যে কন্যা সন্তানকে ভ্রূণ হত্যা হচ্ছে বা এখনো চেক করা হচ্ছে, সেখানে কিন্তু মা নিজে বহু সময় এটার মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ তিনি জানেন যে এই পরিবেশে আমার কন্যাকে আনলেও আমি তাকে কি দুর্বিষহ জীবন দিতে বাধ্য হব। এবং মিসক্যারেজের ক্ষেত্রেও যখন সে বারংবার হয়তো এমন আমরা অনেক সময় দেখতে পাই যে তার হয়তো প্রেগন্যান্সির রিস্ক রয়েছে, তার সত্ত্বেও পরিবার চাপ দিচ্ছে যে তোমাকে আরেকবার প্রেগন্যান্ট হতে হবে, তা না হলে কিন্তু আমরা আমাদের বংশধর পাচ্ছি না, কারণ বংশধর তো মেয়েরা হয় না। একদম দেখবো যে কতটা প্রবল এবং কতটা মারাত্মক হতে পারে এই সামাজিক চাপ। অন্যের পুত্র সন্তান চুরির অভিযোগে গ্রেফতার বাগমারির চিন্ময়ী বেজ। কিন্তু সাধারণ ছাপোষা ঘরের এই গৃহবধূ হঠাৎ করে অপরাধের রাস্তায় হাঁটলেন কেন? তার তো নিজেরই 5 বছরের একটি মেয়ে রয়েছে। একজন মা আরেক মায়ের কোল খালি দেওয়ার ছক কেন কষেছিলেন? প্রতিবেশীদের দাবি মেয়ে হওয়ায় চিন্ময়ীকে প্রায়শই গঞ্জনা শুনতে হতো। দেওরের ছেলেকে শাশুড়ি সবসময় আদর করতেন, আর চিন্ময়ীর মেয়ে প্রাপ্ত। দূর থেকে এটা দেখে আরো কষ্ট পেতেন চিন্ময়ী। দেওরের ছেলে আছে, আমারও ছেলে চাই। ওনার মেয়ে আছে, 10 বছরের মেয়ে আছে। আর যা তো ছেলেটাকে সবাই ভালোবাসে, শাশুড়ি মনে করে যে এটা আমার, বলে যে এটা আমার হাজবেন্ডই এসছে, এরকম মনে করে বাচ্চাটাকে খুব আদর করে। তাহলে কি মেয়ের প্রতি এই অবহেলা দেখেই পুত্র সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন চিন্ময়ী? সেই সম্ভাবনা আরো জোরালো করেছে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর মন্তব্য। তিনি জানিয়েছেন, গর্ভপাতের আগে চিন্ময়ী বারবারই বলতেন এবার তার ছেলেই চাই। ওর জায়েরও প্রথম মেয়ে পরে ছেলে, এলাকায় যা যা মোটামুটি হয়েছে প্রথম মেয়ে পরে ছেলে, ওটা ওর খুব ইচ্ছা ছিল, খুবই ইচ্ছা ছিল বলতো আপনাদের। হ্যাঁ, ও ছেলে চায় তো সবাই জানে। কিন্তু ডিসেম্বরে সেই আশাও চিরতরে শেষ হয়ে যায়। নষ্ট হয়ে যায় চিন্ময়ীর গর্ভে থাকা ভ্রূণ। তদন্তকারীদের অনুমান, চিন্ময়ী পুত্র সন্তান লাভের জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে তিনি অন্যের কোল খালি করতেও পিছপা হননি। অনেকেই বলছেন, চিন্ময়ীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি পাওয়া অবশ্যই উচিত। কিন্তু সেই সঙ্গে সমাজের এটাও দেখা উচিত, আজও কেন পুত্র সন্তানের জন্য এত চাপ সহ্য করতে হবে এক মহিলাকে? কেন সমাজে আজও এই ভেদাভেদ? আমি একবারও বলবো না যে মহিলারা সতর্ক, পুরুষরা নয়, তাই মহিলারা এগিয়ে গেলেই সমস্যার সমাধান। মহিলারা আরও বেশি অনেক সময় অসতর্ক। তারা নিজেরা কতটা কেপেবল তার ব্যাপারে, এবং তারা কীভাবে নিজের কন্যা সন্তানকে তৈরি করতে পারে তার ব্যাপারে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় মহিলারা অনেক বেশি পুরুষতান্ত্রিক পুরুষের থেকে, তাই মহিলাদের অনেক বেশি এগিয়ে আসতে হবে নিজেকে তৈরি করে। যেহেতু লোকে মনে করে যে ছেলেদের দিয়েই বংশ চলবে, ছেলেরাই দেখবে, মেয়েরা তো চলে যাবে, তার জন্য মেয়ের মা যদি হয় তাকেও পরিবারে সেম স্ট্যাটাস থাকে না, ছেলের মায়ের স্ট্যাটাসটা অনেক বেশি থাকে, অনেক জায়গায় এখনও থাকে। তার জন্য যেটা হয় যে কিছুটা পরিবারের চাপ আর কিছুটা মহিলারা নিজেরাই চাপটা বানিয়ে নেন যে আমার ছেলে হতে হবে। সম্প্রতি রাজ্যে শিশু পাচারের ঘটনা সামনে আসার পর জানা যায়, সদ্যজাতদের মধ্যে মেয়ের থেকে ছেলের দর নাকি বেশি। এবার শিশু চুরিতেও জোরালো হচ্ছে সেই লিঙ্গভেদের তত্ত্ব। কিন্তু একদিকে যেখানে আমরা ঘটা করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নারী দিবস উদযাপন করি, সেখানে বাস্তবে এখনো এত লিঙ্গ বৈষম্য কি চরম লজ্জার নয়? অর্ণব মুখোপাধ্যায়, সমিত সেনগুপ্ত ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। এখনো অবধি যা জানি এই চিন্ময়ী বেজের শিশু চুরির ঘটনা, সেটা কি একেবারে এই রকম, নাকি অন্য সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ? সেই সম্ভাবনা উঠেছে, তার কারণ আজ সাংবাদিক সম্মেলনে দুটো শব্দ ব্যবহার করেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে আমাদের কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। ফাউল প্লে আছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। আমি দ্রুত এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তর কাছ থেকে। রাজস্বী, তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, এখনো পর্যন্ত যে সরলরৈখিক গল্পটা, ঘটনাটা আমরা পাচ্ছি, তার বাইরে অন্য কোনো অ্যাঙ্গেল, অন্য কোনো দৃষ্টিকোণ কি পুলিশ খতিয়ে দেখছে? রাজীব কুমার অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বললেন যে, যখন তাকে জিজ্ঞেস করা হলো, সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে পুরস্কারের যে অর্থমূল্য 1 লক্ষ টাকা কাকে দেয়া হবে, তখন তিনি বললেন যে ফাউল প্লে আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। রাজস্বী, অন্য কোনো অ্যাঙ্গেল কি পাওয়া যাচ্ছে এই গোটা ঘটনায়?
একদমই তাই সুমন, এটা কিন্তু একটা রহস্যের ইঙ্গিত কিন্তু আজকে তাৎপর্যপূর্ণভাবে কলকাতার পুলিশ কমিশনের ওই কথার মধ্যে কিন্তু লুকিয়ে ছিল। এবং তিনি শুধু ফাউল প্লে নয়, তার সঙ্গে আরও একটা কথা বলেছেন যে দেখতে হবে যে এই গোটা ঘটনাটা ক্রিয়েটেড বাই দেমসেলভস কিনা, অর্থাৎ যারা অভিযোগ করছেন এবং যিনি অভিযুক্ত এটা তাদের মধ্যে কোনো একটা কিছু কিনা সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখছি। এবং যদি দেখি যে এই ঘটনাটা তাদের মধ্যে কোনো ঘটনা, তাহলে আর সেই রিওয়ার্ড বা পুরস্কারের অর্থমূল্য যারা ধরিয়ে দিতে সাহায্য করেছেন তার কাছে আর যাবে না। এবং আরও একটা কথা বলেছেন যে যিনি অভিযোগকারিনী এবং যিনি অভিযুক্ত তারা একই এলাকারও বাসিন্দা, অর্থাৎ এই ইঙ্গিতগুলো খুব তাৎপর্যপূর্ণ। এবং আজকেও লালবাজারে জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গার্গ তিনি বলেছেন আমরা তদন্তটাকে উন্মুক্ত রেখেছি, আমরা কোনো কনক্লুশনে এখনই পৌঁছচ্ছি না, আমরা সমস্ত জিনিসটাকে সব অ্যাঙ্গেলগুলোকে খতিয়ে দেখছি। এখন দেখার বিষয় কি সেই রহস্য এবং কখন সেটা সামনে আসে। ধন্যবাদ ধন্যবাদ রাজস্বী। আমি দ্রুত একবার দেখব পুলিশ কমিশনার রাজীব কুমার ঠিক কি বলেছেন তিনি। কালকে 1 লাখ টাকা কাকে দেবে? 1 লাখ টাকা দিবে the people, the investigation is still on. The persons who have helped in tracing the child will get this the reward. But if it is found that the people had themselves created this thing, একটা নিজেই কোনো কিছু করে, in case if something foul play is found, of course the reward will not go. আমি সমীর বাবুর কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে এখনো পর্যন্ত আমি যেটা বলছিলাম যে একটা সরলরৈখিক গল্প পাওয়া যাচ্ছে, সেইটা এখনো পর্যন্ত ঠিক কী রকম সেটা দেখিয়ে আমি সমীরদার কাছ থেকে এই বিষয়ে অবশ্যই আরও আলোকপাতের আবেদন করব। দ্রুত দেখব এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এ যেন আরেক কাহানি। রূপলী পর্দায় স্বামীর হত্যার প্রতিশোধ নিতে নকল গর্ভের আশ্রয় নিয়েছিল বিদ্যা বাগচি, আর বাস্তবে অন্যের শিশু চুরি করতে সেই পথে হাঁটেন বাগমারির চিন্ময়ী বেজ। উদ্দেশ্য ভিন্ন হলেও নকলের নিরিখে রিয়েল একেবারে মিলে মিশে একাকার। মেডিকেল কলেজ থেকে শিশু চুরির ঘটনায় মঙ্গলবার রাতে যাকে গ্রেফতার করেছে পুলিশ, সেই চিন্ময়ী বেজ দীর্ঘদিন ধরেই শিশু চুরির ছক কষেছিলেন বলে তদন্তকারীদের দাবি। আর সেই ছক হার মানাতে পারে থ্রিলারকেও। সরস্বতী নস্কর নামে যে মহিলার শিশু চুরি হয় তার বাড়ির কাছেই চিন্ময়ীর আয়ুর্বেদিক ওষুধের দোকান রয়েছে। পুলিশ সূত্রে দাবি এই দোকান থেকে অনেক দিন ধরেই সরস্বতীর ওপর নজর রাখছিলেন চিন্ময়ী। তিনি জানতেন সরস্বতী অন্তঃসত্ত্বা। চিন্ময়ী এও জানতেন সরস্বতী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখান, আর এতেই চিন্ময়ীর সুবিধে হয়ে যায়, কারণ এই সরকারি হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল। কিছুদিন আগে গর্ভপাত হয়েছিল চিন্ময়ী বেজের। তার আগে চিকিৎসার জন্য নিয়মিত মেডিকেল কলেজে যাওয়ায় সেখানকার কার্ড ছিল চিন্ময়ীর কাছে। তার এক আত্মীয় সেখানে কাজ করেন বলে দাবি স্থানীয়দের। ওনার মেডিকেলে যাতায়াত ছিল এবং ওনার এক মাসি ওই মেডিকেল হসপিটালে কর্মরত, আর উনি আয়ার না নার্সেরই কাজ করে। পুলিশ সূত্রে দাবি সেই সুযোগ নিয়েই মঙ্গলবার মেডিকেল কলেজে ঢোকেন চিন্ময়ী। সরস্বতী তার কাছে শিশুটিকে রেখে একটি রিপোর্ট আনতে গেলে সেখান থেকে শিশুটিকে নিয়ে সরে পড়েন চিন্ময়ী। প্রথমে তিনি সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরেন, নামেন পার্ক স্ট্রিটে। কিন্তু মেট্রো স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে চিন্ময়ীকে প্রাথমিকভাবে শনাক্ত করে ফেলে পুলিশ। তাদের দেওয়া ফুটেজ এবিপি আনন্দে সম্প্রচারিত হয়। শিশুটিকে নিয়ে মহিলা কোথায় গেলেন সেই খোঁজ খবর শুরু হয়ে যায়। পুলিশ সূত্র দাবি চিন্ময়ী তখন ছিলেন বিসি রায় শিশু হাসপাতালে। সেখানে কিছুক্ষণ কাটিয়ে তিনি চলে যান বাগমারির জাজবাগানে নিজের বাড়িতে। আশেপাশের বাসিন্দাদের বলেন তার পুত্র সন্তান হয়েছে। শুনে শিশুটিকে দেখতে আসেন চিন্ময়ীর 4 প্রতিবেশী মহিলা। তাদের দাবি শিশুটিকে দেখে তাদের প্রথম সন্দেহ হয় এটি একদিনের শিশু নয়। হঠাৎ এলো বাচ্চা নিয়ে, বলছে কি রাস্তায় হয়েছে, একবার বলছে বন্ধুর বাড়িতে গিয়ে হয়েছে, একবার বলছে বাসে হয়েছে। তখনই আমাদের সন্দেহ হয়েছিল, কিন্তু বাচ্চাটাকে দেখে মনে হলো যে একদিনের বাচ্চা না, এটা 2-3 দিনেরই বাচ্চা। ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করছে, ডাক্তার বলছে না এটা একদিনের বাচ্চা না। পুরো নাভিটা পরিষ্কার, মুখটা গোলগাল। একটা বাচ্চা প্রথম হয় পুরো লাল থাকে শরীরটা, কিচ্ছু নেই, পুরো একদম হলুদ, পুরো সুন্দর, মানে একটা বাচ্চা দেখে আরো ডাউট হলো। চিন্ময়ীর আচরণের সন্দেহ আরো গাঢ় হয়, আর দেরি না করে এই 4 মূর্তি ছুটে যায় বিসি রায় শিশু হাসপাতালে। খোঁজখবর নিয়ে জানতে পারেন সেখানে কোনো প্রসবই হয়নি। শিশু হসপিটালে গিয়ে জানিয়েছি যে এরকম কোনো কেস এসেছে যে ডেলিভারি রাস্তার মধ্যে হয়ে গেছে, কি ডেলিভারি এখানে হয়? বললো না, এখানটা কোনো ডেলিভারিও হয় না, এখানে কোনো নারী কাটাও হয়। এর মধ্যেই তারা জানতে পারেন চিন্ময়ী এক স্থানীয় চিকিৎসককে বাড়িতে ডেকেছেন। তৎক্ষণাৎ তারা সেই চিকিৎসকের কাছেও ছুটে যান। পাড়ার মেয়েরা আমাকে ধরেছে যে আপনি যে দেখলেন যে বাচ্চাটা যে একদিনের বাচ্চা এরকম মনে হয়, তাহলে আমার তো সেরকম মনে হচ্ছে না। 4 মূর্তি, তবে পুরুষ নন, মহিলা। বাগমারিরই বাসিন্দা এই 4 মহিলা, তাঁরাই প্রথম এগিয়ে গিয়েছিলেন শিশু চুরির তদন্ত করতে। অবশেষে সাফল্য মিলেছে, আর তাই হাসি এখন এদের সবার মুখে।
এই মহিলাদের মাধ্যমেই খবর পৌঁছয় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কাছে। সংবাদ মাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখে তিনিও চিন্ময়ীকে চিনতে পারেন। সঙ্গে সঙ্গে খবর যায় থানায়। পুলিশ এসে চিন্ময়ী ও তার স্বামীকে গ্রেফতার করে। শিশুটিকে পৌঁছে দেওয়া হয় মায়ের কোলে। বাচ্চাকে পেয়েছি, এখন একটু মন থেকে তবু একটু ভালো মনে হচ্ছে, আর কিছু বলবো না। ঠাকুরকে বাচ্চারা পেয়ে গেছে, আমি আর কিছু চাই না। বাচ্চার নাম ঠিক করেছো? হ্যাঁ, দেবরাজ নস্কর। অন্যদিকে চিন্ময়ী ও তার স্বামীকে বুধবার আদালতে তোলা হলে তাদের হয়ে দাঁড়াননি কোনো আইনজীবী। দুজনকেই 24 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সমিতদা, সকালে আপনি প্রশ্ন তুলছিলেন যে এটা অ্যালিবাই নয় তো, পিছনে কোনো র্যাকেট নেই তো? মানে আমি বলছি কলকাতা পুলিশের ইঙ্গিত আমরা জানি না, মানে এটা শুনতে অতি নাটকীয় বা সিনেমার ক্লাইম্যাক্সের মতো লাগে যে কোনো দুটো পরিবারের মধ্যে পারস্পরিক বোঝাপড়া নেই তো, সমস্ত অ্যাঙ্গেলই কলকাতা পুলিশ খতিয়ে দেখছে। সকালে আমি এই কারণে তোমাকে বলেছি যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, ঠিক আছে, কিন্তু একটি বাচ্চাকে একটা হসপিটালের মধ্যে তার মার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে, সেটা সিসিটিভি ঠিক আছে, কিন্তু এই যে ছেলে হয়েছে ইনফরমেশনটা তো কেউ ক্যাটার করছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে এটা যে ছেলে হয়েছে সেই ইনফরমেশনটা ক্যাটার না করলে মেয়ে হলে তুমি আসতেন না। তখন ওনার যে বক্তব্যটা যে সময়টা কষ্ট কল্পনা মনে হতে পারে, কিন্তু তা নয়। তার কারণ পাড়ায় পাড়ায় অলিতে গলিতে এত আপনার ইউএসজি সেন্টার এখন গজিয়ে গেছে যে পরীক্ষা ঠিক আছে। এবার সবথেকে যেটা বড় কথা আমার যে কিন্তু আমি বলছি হয়ে থাকতে পারে, ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে অভিজ্ঞতা থেকে, যে এর মধ্যে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই যে ডিলটা আমরা অনেক আলোচনা করছি বিভিন্ন, যেমন ধরো এই জিনিসগুলো তো টিভি সচেতনতা বৃদ্ধি অনেক করে দিয়েছে, যার জন্য এখন অনেক জিনিস প্রকাশ্যে চলে আসছে। এবার যেগুলো ওনারা বলছিলেন নজরদারি বাড়াতে হবে, নার্সের অপ্রতুলতা আছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা সুন্দর র্যাকেট কাজ করে যাচ্ছে। এই র্যাকেটের ওপরে কিন্তু একটা বিরাট ছাতা আছে। কোনো ছাতা ছাড়া এই আমরা এর আগেও যে অনুষ্ঠানগুলো আলোচনা করেছি সেখানেও কিন্তু তুমি দেখবে সূত্র ধরতে 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 একটা এমন জায়গায় চলে যায় সেই জায়গাটাকে আর আমরা ধরি না। সুতরাং এইখানে কিন্তু একটা টাকার বিরাট খেলা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যে ইঙ্গিতরা মাননীয় কমিশনার অফ পুলিশ দিয়েছেন এবং বিশাল গর্গ বলছেন, সেইখান থেকে এটা মনে হচ্ছে যে এর মধ্যে একটা র্যাকেট কাজ করছে। এবং এই যে মানে দুটো ফ্যামিলি, এই দুটো ফ্যামিলি ছাড়াও কিন্তু এর উপরে এমন কেউ আছেন যিনি জানেন, এবং সেই টাকার অঙ্কটা কিন্তু খুব একটা কম নয়, 10-15 হাজার টাকা নয়, একটা বিরাট জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। কয়েক মাস ধরে শিশু পাচার চক্রের যে খবরগুলো সামনে আসছে, যে অর্থমূল্য সামনে আসছে বিপুল একদম। আমি ডক্টর সৌমিত্র দত্তের কাছে যাব। ডক্টর দত্ত, আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আমি যদি তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য ধরেও নিই যে দুটো পরিবারের পারস্পরিক কিছু বোঝাপড়া ছিল, হোয়াট এভার ইট ইজ, বাচ্চাটা তো সরকারি হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এলো, সেই পার্টটা মানে এইভাবে নিয়ে বাইরে বের করে আনা যায়, সেই পার্টটা কিন্তু আমার মনে হয় কেউ অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ নিরাপত্তার একটা গাফিলতি সেটা ছিল। এবং চিন্ময়ী এর আগে তার বয়ানে বলেছে সে রেকি করেছে এবং টেস্ট করতে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাকে নিয়ে এসেছে। মানে কোথাও একটা কি ওভারঅল সরকারি পরিকাঠামোয় নিরাপত্তার গাফিলতি, নিরাপত্তা নজরদারির অভাব, সেটা কি প্রকট হয়নি এই ঘটনায়? এটা অনস্বীকার্য, মানে এটা নিয়ে আমাদের কোনো রকম ডাউটই থাকতে পারে না। যে কোনো একটা হসপিটাল থেকে যদি একটা বাচ্চা ডিসচার্জড হয়, এটা ইনপেশেন্ট থেকে হয়েছে, একদম ওয়ার্ড থেকে হয়েছে, যে ডিউটিতে আছে, প্রথম কথা সিস্টারদের পক্ষে সম্ভব নয়। তারা 2জন সিস্টার কি 3জন সিস্টার, ওখানে 40-50-60 জন মায়েরা রয়েছেন, ফলে তার পক্ষে সম্ভব না সবসময়। কিন্তু ডেফিনেটলি ওই সিকিউরিটি কে ক্রস করে কেউ বাচ্চা হসপিটাল থেকে বার করতে পারে না, পারার কথা নয়, যদি না তাকে তারা চেনে বা অন্য কোনোভাবে কোনো রকম জানা গেছে। সেখানে সিসিটিভিটা বোধহয় সেখানে কাজ করছিল না, এক্সিটের সিসিটিভিটা, সেটাও কেন বন্ধ ছিল সেটা আমরা জানি না। না, পরবর্তী সময় অবশ্য পাওয়া গেছে, হাসপাতালেরও পাওয়া গেছে, মেট্রো স্টেশনেরও পাওয়া গেছে। না, কিন্তু ওয়ার্ডের বাইরেও তো একটা সিসিটিভি থাকার কথা, এবং সেটা আছে বলে আমি জানি। সুতরাং সেই সিসিটিভিটার ফুটেজটা কোথায়? যে
যে ছিল রক্ষী ছিল, যে সেখানে নিরাপত্তা কর্মী গিয়েছিল, সে কি তাকে চেক করেছিল? তার ডিসচার্জের কাগজটা কোথায় ছিল যে আপনি ওয়ার্ড থেকে একটা বাচ্চা নিয়ে চলে যেতে পারেন? এটা অসম্ভব, এটা হতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে কিন্তু আছে একদম। এ নিয়ে কোনো ডাউট নেই। তো আমি যদি ধরি যে আয়াদের কার্ড সিস্টেম, যেরকম একসময় গ্রিন কার্ড চালু করা হয়েছিল, সেটা একটা সচিত্র পরিচয়পত্র চালু করা হলো, সেক্ষেত্রে এই ধরনের ল্যাপসেস এড়ানোর ক্ষেত্রে কি কোনো সুবিধা হবে? হয়তো কিছুটা সুবিধা হতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই ঘটনাটা যে ঘটেছে এটা কিন্তু কিছুটা পূর্ব পরিকল্পিত হবেই একেবারে। আমি ক্লিয়ার করছি, ক্যাকাস ছাড়া আর একটা মানে জয়েন্ট এফোর্ট ছাড়া এই ধরনের কাজ কখনো সমাজে, আমি যদি ধরে নিই আমি শিশুটার জানি তার সেক্স, আমি তাকে চুরি করতে চাইবো, আমি তবু যাওয়ার আগে আমি গিয়ে হঠাৎ ওয়ার্ড থেকে একটা বাচ্চা, ওয়ার্ড থেকে মাইন্ড ইউ, এটা কিন্তু ওপিডি নয়, ওয়ার্ড থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে বেরিয়ে চলে আসবো, একদম অতটা বুকের পাঠা শুধু নয়, আমার ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু একটা না থাকলে, হিসেব কষ না করা থাকলে আমার পক্ষে করা সম্ভব না। ডক্টর পরিকল্পনা মাফিক এটা হয়েছে, অ্যাবসলিউটলি। এর পেছনে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। একদম। আমি সমিতদার কাছে আরেকটা আসবো, সেটা হচ্ছে যে যেখানে আমরা এর আগের আলোচনাটা শেষ করেছিলাম যে অধিকাংশ ক্ষেত্রে এই আয়াদের পেছনে একেবারে স্পষ্ট রাজনৈতিক মাথা এবং দাদাদের হাত থাকে। আপনার মনে থাকবে মুর্শিদাবাদের যে অগ্নিকাণ্ডের দুর্ভাগ্যজনক ঘটনাটা হলো, তারপর যাকে গ্রেফতার করা হয় তিনি কংগ্রেস নেতা, আয়ার গিল অভিযোগ যে সেইটার পুরো নিয়ন্ত্রক তিনি ছিলেন। এক্ষেত্রে কি কোনো মানে নিরাপত্তা কি নিশ্চিদ্র করা যাবে যতদিন এই রাজনৈতিক আধিপত্য? আমি তোমাকে এখানে বসে উইথ অথরিটি বলে দিচ্ছি, তুমি কিছুতে করতে পারবে না। তখন রিক্সাওয়ালাদেরও ইউনিয়ন যেমন আছে, তার মাথায় ছাতা আছে, তুমি প্রত্যেকটা জায়গায় এই ধরনের ঘটনা সমস্ত কিছুর ওপরে একটা রাজনৈতিক মাথা থাকবে, তাছাড়া কখনো এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তার কারণ তুমি যদি পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করে, এত ইনফ্রাস্ট্রাকচার পুলিশের নেই, তাহলে খুঁজতে খুঁজতে একটু আগে তোমায় বলছিলাম না, একটা জায়গায় গিয়ে কিন্তু থেমে যাবে, ইচ্ছে থাকলেও সে এগোতে পারবে না। তার কারণ তাহলে তার চলে যাবে সে ডায়মন্ড হারবার কিংবা জলপাইগুড়িতে। মানে আজকে নির্মল মাঝি বলছেন যে মেডিকেল কলেজে সমস্ত আয়া বন্ধ, একজনও থাকবে না, কিন্তু রোগী যদি রক্তের সম্পর্কে কিভাবে আপনি আটকাবেন? আমি একটা কথা বলবো, এই আয়ারাজ বন্ধের ব্যাপারে আমরা শুধু বলছি মেডিকেল কলেজে প্রযোজ্য, ওয়াই নট ইন আদার গভর্নমেন্ট হসপিটাল? একদম, ওয়াই নট? Why not in NRS? Why not in Arjikor? এই ছবিটা তো সার্বিক ছবি, এটা তো শুধু মেডিকেল কলেজের রিলেটেড ছবি না। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো আরেকবার চিন্ময়ীর অংশে ফিরে, যে চিন্ময়ী গত কয়েক মাস ধরে গর্ভবতী থাকার, অন্তঃসত্ত্বা থাকার নাটক করে গেছে, এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে, এবং তার প্রক্রিয়া যা সেটা নিঃসন্দেহে চমকে ওঠার মতো। কেন বলছি দেখুন। শিশু চুরির অভিযোগে ধৃত চিন্ময়ী বেজের গর্ভপাত হয়েছে ডিসেম্বরে, কিন্তু সে কথা বাইরের কেউ ঘুণাক্ষরে টেরও পাননি, কারণ চিন্ময়ী বুঝতেই দেননি। সবসময় অন্তঃসত্ত্বার মতোই থাকতেন তিনি। চেহারা দেখে মনে হতো তিনি গর্ভবতী, অনেকটা বিদ্যা বালনের কাহানি ছবির বিদ্যা বাগচির মতো। স্থানীয় শিশু বিকাশ প্রকল্প কর্মীর দাবি, সরকারি প্রকল্পের আওতায় অন্তঃসত্ত্বারা যে খাবার পান, মঙ্গলবার পর্যন্ত সেই খাবার নিয়েছেন চিন্ময়ী। গর্ভবতী মায়ের এখান থেকে খাবার পায় তো, কালকে ওর মেয়ে নিয়ে গেছে। দিন সাতেক আগে অন্তঃসত্ত্বা সেজে তৃণমূল কাউন্সিলরের কাছ থেকে জননী সুরক্ষা প্রকল্পে টাকা পাওয়ার ছাড়পত্র আদায় করেন চিন্ময়ী। গেছিল 7-8 দিন আগে, জননী সুরক্ষা দিয়ে একটা টাকা পায় গরিব মানুষরা, সেই ক্ষেত্রে 600-700 টাকা পায়, আমরা দিয়ে থাকি। আমি একটা সার্টিফাইড দিয়েছিলাম। যে পাড়া প্রতিবেশীরা চিন্ময়ীকে সর্বক্ষণ দেখতেন, তারা পর্যন্ত চিন্ময়ীর গর্ভপাতের বিষয় বিন্দু বিসর্গ জানতেন না। সোমবার পর্যন্ত তারা জানতেন চিন্ময়ী অন্তঃসত্ত্বা। একটা গামছা দিন, ডেলি দেন, এরকম করে এরকম উঁচু করে নিয়ে যায়, এরকম ভাবে যেত। ডেলি সকালে আমি কলে জল ভরে এরকম করে গামছাটা গায়ে দিয়ে, উনি সকালে কেন গামছাটা গায়ে দিয়েছে আমি ডেলি দেখতাম, গামছাটা গা দিয়ে নাই, হ্যাঁ শাড়িটা পরে যাচ্ছে, দিয়ে গামছাটা এরকম করে নিয়ে হেঁটে হেঁটে যায়। একথা শুনে অনেকেরই মনে পড়ে গিয়েছে কাহানি ছবির কথা, যেখানে কৃত্রিম উপায়ে অন্তঃসত্ত্বার অভিনয় করেছিলেন বিদ্যা বাগচি। তবে অনেকে ভেবে পাচ্ছেন না এরকম নকল গর্ভ তৈরির উপকরণ চিন্ময়ী পেল কোথা থেকে। তবে এর জন্য আপনাকে কোনো গোপন জায়গায় খোঁজাখুঁজি করতে হবে না। এই শহরের এমন অনেক দোকান আছে যেখানে পেটে বাঁধার বেল্ট বা ইলাস্টিক পাওয়া যায়, তার মধ্যে ছোট কুশন জাতীয় কিছু পড়লেই কেল্লাফতে গর্ভাবস্থার মতো পেট রেডিমেড চাইলে সেই বন্দোবস্তও আছে। মধ্য কলকাতার একটি দোকানে তার হদিশ পেয়েছি আমরা। 9 মাসের গর্ভাবস্থার বিভিন্ন সময়ের জন্য রয়েছে বিভিন্ন আকারের প্রস্থেটিক, অর্থাৎ 3 মাসের জন্য একরকম, 6 মাসের জন্য আরেক রকম। এটা ছোট সাইজের, এটা 3-4 মাসের জন্য। এটা বড় সাইজের, এটা 7-8 মাসের জন্য। ব্যবসায়ীরা জানালেন এই উপকরণের চাহিদাও যথেষ্ট, কিন্তু কেন?
অনেকে সন্তান দত্তক নিলেও তা প্রকাশ্যে আনতে চান না, সেক্ষেত্রে সমাজে নিজেকে অন্তঃসত্ত্বা দেখাতে এসব কাজে লাগে। আবার শিশু পাচারের মতো অসাধু উদ্দেশ্যেও অনেকে এসব ব্যবহার করে। প্রথমত অন্তঃসত্ত্বা সাজা, তারপর হোম থেকে শিশু নিয়ে নিজের বলে চালিয়ে দেওয়া। এবার শিশু চুরির ঘটনাতেও সামনে এলো নকল গর্ভের নাটক। অর্ণব মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। আমি মানসিকতার প্রশ্নে অনুত্তম এবং অভিজিৎ বাবুর কাছে আসবো। সেটা হচ্ছে যে আমরা দেখালাম যে একটা জনপ্রিয় হিন্দি ছবি আমাদের সুজয় ঘোষের কাহানির সঙ্গে ভীষণ মিল, কিন্তু এর পাশাপাশি উইথ আ সিরিয়াস নোট যে এই নকল গর্ভ বেঁধে মাসের পর মাস সে থাকছে এবং জননী সুরক্ষা প্রকল্পের টাকা যাতে পায়, হাসপাতাল থেকে টাকা দেওয়া হয়, আগে থেকে কাউন্সিলরকে লিখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমন কি কালকে চুরির ঘটনা ঘটেছে, কালকে সকালে 8 বছরের মেয়েকে পাঠিয়ে অঙ্গনওয়াড়ি প্রকল্প থেকে সেই অন্তঃসত্ত্বা মায়েদের জন্য যেখানে পুষ্টিকর খাবার দেওয়া হয় সেই খাবার তোলানো হয়েছে। আবার আমি বলছি যে সামাজিক চাপ বা কোথাও একটা সমাজের সামনে নিজেকে মা হিসেবে আমি প্রতিপন্ন করছি, এইটা কোথাও সেটা এতটাই তার মধ্যে বসে যাচ্ছে যে সে এই সত্যিটা মানতে পারছে না যে আমার যখন মিসক্যারেজ হয়ে গেছে তাহলে আমি এখন আর অন্তঃসত্ত্বা নেই। একটা মিথ থেকে সে এমন ভাবে প্রতিনিয়ত যাপন করছে যেন সেইটাই তখন তার সাময়িক সত্যি হয়ে উঠছে, এবং সেই সাময়িক সত্যিকে যদি সত্যি বাস্তবে রূপদান করতে হয় তাহলে তার মনে হচ্ছে যে এইটাই একমাত্র পদ্ধতি। এবং সেখানটাতে কতটা সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে সে যে ধরা পড়তে পারে, বা যেটা উনিও বলছিলেন যে অনেক সমস্যা হতে পারতো, তো সত্যি ধরা পড়ে যেতে পারতেন বা ইত্যাদি, সেই রিস্কটা অব্দি সে নিচ্ছে। তার কারণ তার মাথায় তার মাতৃত্বের যে ছবিটা সে তৈরি করেছে তাতে যেন স্ক্র্যাচ না পড়ে, তাতে তার নৈতিক চরিত্রে স্ক্র্যাচ পড়লেও তার কিচ্ছু আর যায় আসে না। এইটা কিন্তু খুব মর্মান্তিক, এবং সেখানটা শুধুমাত্র একটা সন্তানের জন্য আমার প্রেম বা ভালোবাসা দিয়ে বা স্নেহ দিয়ে এটা বুঝলে হবে না। এটা বুঝতে হবে যে মাতৃত্বকে আমাদের সমাজ এখনো এমন একটা জায়গায় রেখে দিয়েছে, বিশেষত মানে পুরুষ সন্তানের মাতৃত্ব, যার জন্য একজন মানুষ এতটা পরিকল্পনা করতে বা তার জীবনের একটা গোটা সত্যির গল্পটাকে বদলে দিতেও কিন্তু পিছপা হচ্ছেন না। মানে অভিজিৎ বাবু, মানে আমি বলছি গোটা কয়েক মাস ধরে সে মাতৃত্ব যাপন করলো এবং পুরোটা মিথ্যে, পুরোটা নাটক। এটাও তো একটা সে করেছে আন্ডার ডিউরেস, একরকম আন্ডার প্রেশার, তাকে দিয়ে করানো হয়েছে এবং সে এটা করেছে অ্যাজ এ ডিউটি। অর্থাৎ এই ফলস্যুটটা এটা হচ্ছে ডিউটি সে দিয়েছে যারা ওকে এটা বাধ্য করেছে। আমার হোল বক্তব্যটা আমার, কবে এদেশের মেয়েরা এসব থেকে মুক্ত হবে। আমার এত ফেমিনিজম, এত উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে হোল লেখাপড়া অহেতুক বলে আমার মনে হয়। কবে এটা যাবে? কেন একটা মেয়েকে হোয়াট এ হিউমিলি, সে কি নিজে জানে না নিজের কাছে সে কি পরিমাণ ছোট হয়েছে, কি পরিমাণ হিউমিলেশন সে সাফার করেছে, আর ওকে টিটকারি দিচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু হোয়াট এ সাফারেন্স, এর তুলনাহীন সাফারেন্স। এবং আমি যদি এই অন্য বিকল্পটা যেটা প্রমাণিত নয় কিন্তু আলোচনায় আমরা বারবার আনছি সেটাও যদি ধরি, যে আমি বলছি সমীর দার মতো যে র‍্যাকেট কাজ করছে, সেখানেও মানে শিশু পুত্রের চাহিদা, তার অর্থমূল্য, লোভের অংশ। সুমন, এখানে স্নেহের অংশ সে নয়, সে কিন্তু একটা লোভ যাপনের অংশ হয়ে উঠছে। সন্তান লাভের মধ্যে দিয়ে সেই মাতৃত্ব, সেই পিতৃত্বের উদযাপন আমরা কিন্তু একটা একেবারে অন্য আঙ্গিকে দেখতে পাচ্ছি, এবং লোভ যেখানে আছে সেখানে তো র‍্যাকেট এবং ক্ষমতার অপব্যবহার অবশ্যম্ভাবী, যেটা আমরা উঠে আসতে দেখলাম। আমরা এই অনুষ্ঠানে বারবার যেটা চেয়েছি সেটা হচ্ছে যেমন তদন্তের কথা উঠে আসছে, যেমন আয়ারাজের কথা উঠে আসছে, তার পাশাপাশি এই সামাজিক বার্তা তার দিতে যে বারবার প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে বহুবার করে কেন আমাদের এই অংশটার মুখোমুখি হতে হবে, যেখানে শিশু পাচার চক্র বলুন, শিশু চুরি বলুন, সেখানে পুত্র সন্তান এবং কন্যা সন্তানে বারবার ফারাক করা হবে। 2017 দাঁড়িয়ে এ নিয়ে কেন আমাদের কথা বলতে হবে? আমি দ্রুত আপনাদের দেখাতে চাইব আবার নিরাপত্তার প্রশ্নে যে আজকে শিশু চুরির 24 ঘন্টা পর নিরাপত্তার ছবিটা ঠিক কীরকম রয়েছে আমাদের এই রাজ্যের হাসপাতালে। মেডিকেল কলেজ থেকে শিশু চুরির পর আতঙ্কে সদ্যজাত সন্তানকে নিয়ে হাসপাতাল ছেড়েছেন অনেক মা, আর যারা রয়েছেন তাদের ভয় বাড়াতে পারে সেখানকার নিরাপত্তার এই ঢিলে ঢালা ছবি। এটা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ইডেন বিল্ডিং। এখান থেকেই মঙ্গলবার শিশু চুরি হয়। বুধবার সকালে গিয়ে দেখা গেল ইডেন বিল্ডিং এর সামনের গেটে বেশ কড়া নিরাপত্তা, মোতায়েন অনেক পুলিশ কর্মী। কিন্তু ঘুরতে ঘুরতে ইডেন বিল্ডিং এর পেছনের দিকে গিয়ে যা চোখে পড়ল তা চমকে ওঠার মতো। হাট করে খোলা দরজা, নেই একজনও নিরাপত্তা রক্ষী।
ইডেন বিল্ডিংয়ে যেখান থেকে শিশু চুরির অভিযোগ উঠেছে এবং গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে সেই বিল্ডিংয়ের সামনের অংশে প্রচুর নিরাপত্তারক্ষী এবং পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু ঠিক তার পিছনে যে গেট রয়েছে সেই গেটটি কিন্তু এখনও পর্যন্ত কোনো সিকিউরিটির কেউ নেই, অর্থাৎ কিনা নিরাপত্তার দায়িত্বে কেউ নেই কোনো পুলিশ। বিনা বাধায় যে কেউ এখান দিয়ে ঢুকে যেতে পারে, তারপর সিঁড়ি দিয়ে একতলা দোতলা যেখানে ইচ্ছে পৌঁছে যেতে পারেন। এখান থেকে কিন্তু অবলীলাক্রমে সেই সব ওয়ার্ডে পৌঁছে যাওয়া যায় যেখান থেকে কিন্তু অনায়াসেই আবারও ঠিক একই ধরনের ঘটনা ঘটানো যেতে পারে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একজন কনস্টেবল ও হোমগার্ডকে দেখা গেল ঠিকই, তবে আগন্তুক দেখে তাদের মধ্যে কোনো হেলদোল চোখে পড়ল না। পেছনটা তো খোলাই দেখছি, আমি অনেকবার যাতায়াত করেছি, এইখানে বিল্ডিংয়ে টেস্ট করা ছিল, আমি এখান দিয়ে এসেছি। না, কেউ তো ছিল না, কাউকে দেখিনি আমি। হাসপাতালের অন্যান্য নিরাপত্তা রক্ষীদের প্রশ্ন করে জানা গেল ইডেন বিল্ডিংয়ের এই দরজায় কখনোই নিরাপত্তার বন্দোবস্ত থাকে না। এখানে সিকিউরিটি নেই, পিছনে গেট পুরো ফাঁকা। পিছনে ফাঁকা নেই, এটা অফিসিয়ালের জন্য অঙ্ক প্যাথোলজি আছে। এটা দিয়ে তো উপরে চলে যাওয়া যাবে। হ্যাঁ, এটা দিয়ে যাবো, সামনে দিয়ে আমরা দেখি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অবশ্য দাবি, বুধবার নিরাপত্তা কর্মীদের নিয়ে একটি বৈঠক ছিল, তাই হাসপাতাল চত্বরের নিরাপত্তারক্ষীর সংখ্যা কম ছিল। এমনিতে নিরাপত্তায় কোনো ফাঁক নেই, এমন অভিযোগ উঠলে বিষয়টি খতিয়ে দেখা হবে। শুধু কলকাতা নয়, জেলার সরকারি হাসপাতালগুলিতেও নিরাপত্তার হাল কার্যত একই। রায়গঞ্জ জেলা হাসপাতালে ঢুকতে রোগী প্রতি একজনকে কার্ড দেওয়া হয়, কিন্তু বাস্তবে নিরাপত্তা রক্ষীরা কার্ড দেখতেই চান না বলে দাবি একাধিক রোগীর পরিবারের। না, কোনো বললেন তো হ্যাঁ, ইমার্জেন্সি ঢুকি না গেট তো এই দিকে ঢুকলাম, আরেকটা গেট দিয়ে ঢুকে গেলেন। হ্যাঁ, কিছু বললেন না। একই হাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও। অভিযোগ, এখানে একাধিক ওয়ার্ডে কোনো নজরদারি নেই। হাসপাতাল সূত্রে খবর, নিরাপত্তার জন্য যেখানে 160 জন রক্ষী প্রয়োজন সেখানে রয়েছেন মাত্র 39 জন রক্ষী আর 3 জন সুপারভাইজার। পুলিশের সংখ্যাও পর্যাপ্ত নয়। জলপাইগুড়ি জেলা হাসপাতালের আই ওয়ার্ডেও যে যেমন খুশি ঢুকছে, নিরাপত্তার কোনো বালাই নেই। এখানে গেটে কোনো সিকিউরিটি তো নাই এখন। আপনি কবে থেকে আছেন এখানে? আমি পরশুদিন থেকে আছি এখানে। এই প্রেক্ষাপটে হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বৈঠক করেছেন খোদ মুখ্যমন্ত্রী, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কালকের যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, সেটা নিয়েও খুব সিরিয়াসলি তদন্ত হচ্ছে, কলকাতা পুলিশ করছে। রাজ্য স্তরের মেডিকেল কলেজ থেকে শুরু করে ব্লক লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য সিকিউরিটি অ্যাসপেক্ট আমরা বাড়াচ্ছি। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আশায় বুক বাঁধছে রোগীর পরিবারগুলি। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি।